আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ইসরায়েলে হামলা চলছে, একদিনে 46 শিশু সহ 104 হত্যা। আফগানিস্তানের তালেবান সরকারকে নির্মূল করার হুঁশিয়ারি পাকিস্তানের। এবার পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালালো রাশিয়া। গাজায় 19,932 জন শিক্ষার্থীকে হত্যা করেছে ইসরায়েল। ইউক্রেনে 2000 সৈন্য পাঠানোর পরিকল্পনা করেছে ফ্রান্স, দাবি রাশিয়ার। গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকদের সংখ্যা 256 জনে দাঁড়ালো। সংঘাত বন্ধ না করলে ভারত পাকিস্তানের উপর 250% শুল্কের হুমকি দিয়েছিল ট্রাম্প। তাইওয়ান নিয়ে ফের করা বার্তা চীনের। ইসরায়েলি হামলা চলছে, একদিনে 46 শিশু সহ 104 হত্যা। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলের হত্যাকাণ্ড থেমে নেই। মঙ্গলবার রাত থেকে ধারাবাহিক হামলায় অন্তত 104 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এর মধ্যে শিশু রয়েছেন 46 জন। এ হামলায় আহত হয়েছেন 253 জন। এ নিয়ে 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর ইসরায়েলি হামলায় 211 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 597 জন। এছাড়াও 482টি মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে চলমান এই সংঘাত গাজায় মানবিক বিপর্যয় আরো গভীর করেছে। হাসপাতাল, আশ্রয় কেন্দ্র ও সাধারণ আবাসিক এলাকাগুলো বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের এক সেনাকে হত্যার পর দেশটি এ হামলা চালিয়েছে। এই ঘটনায় যুদ্ধবিরতি ঝুঁকিতে পড়বে না। একই সঙ্গে তিনি হামাসকে শৃঙ্খলিত আচরণ করার আহ্বান জানান। আফগানিস্তানের তালেবান সরকারকে নির্মূল করার হুঁশিয়ারি পাকিস্তানের। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা থামানো সহ দীর্ঘকালীন যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইস্তানবুলে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় 4 দিন ধরে চলা শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। জিও টিভি জানিয়েছে আলোচনা ভেস্তে যাওয়ার পর বুধবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ক্ষমতাসীন তালেবান সরকারকে নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন। এক্স পোস্টে আসিফ বলেন, আমরা অনেক দিন ধরে তোমাদের বিশ্বাসঘাতকতা এবং উপহাস সহ্য করেছি, কিন্তু আর নয়। পাকিস্তানের অভ্যন্তরে যে কোনো সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী বোমা হামলা তোমাদেরকে এই ধরনের দুঃসাহসিক কাজের তিক্ত স্বাদ দেবে। যদি চাও তাহলে আপনার নিজের বিপদ এবং ধ্বংসের জন্য আমাদের সংকল্প ও ক্ষমতা পরীক্ষা করো। তিনি আরো বলেন, আমি তাদের আশ্বস্ত করতে চাই যে তালেবান শাসনকে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য এবং তাদের গুহায় লুকিয়ে থাকতে বাধ্য করার জন্য পাকিস্তানকে নিজেদের সম্পূর্ণ অস্ত্রাগারের একাংশ ব্যবহার করার প্রয়োজন নেই। এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ইস্তানবুলে যুদ্ধবিরতি আলোচনা কোনো কার্যকর সমাধান ছাড়াই শেষ হয়েছে। 2021 সালে কাবুলে তালেবান ক্ষমতা দখলের পর থেকে এই মাসে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন। পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে আলোচনায় আফগান তালেবানরা পাকিস্তানি তালেবানদের লাগাম টেনে ধরতে রাজি ছিল না। এবার পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালালো রাশিয়া। পশ্চিমা চাপের মধ্যে রাশিয়া পারমাণবিক সক্ষমতা প্রদর্শন অব্যাহত রেখেছে। তার অংশ হিসেবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার জানালেন, রাশিয়া সফলভাবে পসেইডন নিউক্লিয়ার সুপার টর্পেডোর পরীক্ষা সম্পন্ন করেছে। সামরিক বিশ্লেষকদের মতে অত্যাধুনিক অস্ত্রটি উপকূলীয় অঞ্চলে বিশাল তেজস্ক্রিয় জলোচ্ছ্বাস সৃষ্টি করে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম। বুধবার মস্কোর একটি হাসপাতালে ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের সাথে চা পান করার সময় প্রেসিডেন্ট পুতিন এই পরীক্ষা মঙ্গলবার করা হয়েছে। পুতিন বলেন, এই প্রথম আমরা শুধু একটি সাবমেরিন থেকে বুস্টার ইঞ্জিন দিয়ে এটিকে উৎক্ষেপণী করিনি, এর পারমাণবিক শক্তি ইউনিটও চালু করতে সক্ষম হয়েছি, যার মাধ্যমে এটি নির্দিষ্ট সময় ধরে কাজ করেছে। তিনি আরো দাবি করেন, এরকম আর কিছু পৃথিবীতে নেই। এই পসেইডনকে আটকানোর কোনো উপায় নেই। সামরিক বিশ্লেষকদের ধারণা প্রায় 10,000 কিলোমিটার পাল্লার এই পসেইডন টর্পেডোটি ঘণ্টায় প্রায় 185 কিলোমিটার গতিতে চলতে পারে। এটি মূলত একটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন টর্পেডো এবং ড্রোনের সমন্বয় তৈরি করে। এর আগে 21 অক্টোবর রাশিয়া নতুন বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে। 22 অক্টোবর পারমাণবিক মহড়া চালায় পুতিনের দেশে। বিশ্লেষকদের মতে এই পরীক্ষাগুলোর মাধ্যমে রাশিয়া পশ্চিম বিশ্বের কাছে স্পষ্ট বার্তা দিতে চাইছে যে ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা কখনোই চাপের কাছে মাথা নত করবে না। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম অনুযায়ী ন্যাটোতে ক্যানিয়ন নামে পরিচিত 100 টন ওজনের এই পসেইডন টর্পেডোটি 20 মিটার লম্বা এবং 1.8 মিটার ব্যাসের।
গাজায় 19,932 জন শিক্ষার্থীকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী 2 বছরের গণহত্যা যুদ্ধে মোট 19,932 জন শিক্ষার্থী নিহত এবং 30,102 জন আহত হয়েছে। মঙ্গলবার ফিলিস্তিনি শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। একই সময় অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 148 জন শিক্ষার্থী নিহত এবং 1045 জন আহত হয়েছে। সেই সঙ্গে এই অঞ্চল থেকে 846 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও গাজা এবং পশ্চিম তীরে 1037 জন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন এবং 4,757 জন আহত হয়েছেন। সেই সঙ্গে এই পেশায় থাকা অন্তত 228 জনেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। গাজায় সরকারি স্কুলের 179টি এবং বিশ্ববিদ্যালয়ের 63টি ভবন ধ্বংস করা হয়েছে। বোমা বা ভাঙচুরের ফলে 18টি সরকারি স্কুল এবং 100টিরও বেশি জাতিসংঘের স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি কর্তৃপক্ষ হেব্রনের দক্ষিণে ইয়াত্তা শহরের আমিরা প্রাথমিক বিদ্যালয় এবং তুবাসের আকাবা প্রাথমিক বিদ্যালয় ভেঙে দিয়েছে। ফিলিস্তিনের ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে 8টি বিশ্ববিদ্যালয় এবং কলেজ বারবার আগ্রাসন ও ভাঙচুরের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রসঙ্গত গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 67,000 ছাড়িয়ে গেছে। একই সময়ে 1,70,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। অনেকে এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত 27 মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল। ইউক্রেনের 2000 সৈন্য পাঠানোর পরিকল্পনা করছে ফ্রান্স, দাবি রাশিয়ার। রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা পরিষেবা দাবি করেছে ফ্রান্স ইউক্রেনের 2000 সৈন্য অফিসারের একটি দল মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার সংস্থাটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে সৈন্যবাহিনীর সদস্যরা ইতোমধ্যে ইউক্রেন সংলগ্ন পলিশ সীমান্ত অঞ্চলের অবস্থান করছে, নিবিড় যুদ্ধ প্রশিক্ষণ নিচ্ছে, অস্ত্র ও সামরিক সরঞ্জাম গ্রহণ করছে। অদূর ভবিষ্যতে ইউক্রেনের কেন্দ্রীয় অঞ্চলে তাদের স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছে। এসভিআর আরও বলেছে, ফ্রান্সের হাসপাতালগুলো আহত সৈন্যদের গ্রহণের জন্য শত শত অতিরিক্ত শয্যা তৈরি করে দ্রুত ক্ষমতা বৃদ্ধি করেছে। ডাক্তাররা মাঠের পরিস্থিতির জন্য বিশেষায়িত চিকিৎসা প্রশিক্ষণ নিচ্ছেন। সংস্থার বিবৃতিতে আরও বলা হয়, ম্যাক্রো নেপোলিয়নের লরেডি স্বপ্ন দেখার জন্য পরিচিত, তবে ইতিহাস সম্পর্কে তার অধ্যয়ন লজ্জাজনকভাবে দুর্বল। তিনি কেবল রাশিয়ার নেপোলিয়নের অভিযানের সমাপ্তি বর্ণনা করে পাঠ্যপুস্তক এড়িয়ে যাননি, বরং সুইডিশ রাজা চার্লস দ্বাদশের বিশ্বাসঘাতক হেটম্যান ইভান মাজেপার সমর্থনের উপর নির্ভর করে রাশিয়াকে পরাজিত করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করা ক্লাসও মিস করেছেন। ম্যাক্রোর বিখ্যাত রাশিয়ান ইতিহাসবিদ ভ্যাসিলি ক্লুচেভস্কির বিখ্যাত কথাগুলো মনে রাখা উচিত। ইতিহাস কোনো শিক্ষা দেয় না, এটি কেবল অজ্ঞতাকে শাস্তি দেয়। গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা 256 জনে দাঁড়ালো। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার আরও একজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে নিহত সাংবাদিকদের সংখ্যা দাঁড়ালো 256 জনে। চিকিৎসা সূত্র জানায়, মঙ্গলবার গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধ বিমানের হামলায় স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদক মোহাম্মদ আল মুনিরাইউ নিহত হন। মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদেরকে সুরক্ষা দিতে এবং তাদের হত্যার চলমান অপরাধ বন্ধ করতে কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানায়। প্রসঙ্গত, গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 67,000 ছাড়িয়ে গেছে। একই সময়ে 1,70,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়, সেই সঙ্গে দুর্ভিক্ষ, শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়। সংঘাত বন্ধ না করলে ভারত ও পাকিস্তানের উপর 250% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। আজ বুধবার দক্ষিণ কোরিয়ার এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে তিনি এই দাবি করেন। গত মে মাসের সংঘাতের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, আপনারা যদি ভারত ও পাকিস্তানের দিকে তাকান, দেখবেন তখন তারা বড় সংঘাতের দিকে এগোচ্ছিল। দুই প্রতিবেশীর এই সংঘাতে 7টি বিমান বিধ্বস্ত হয়েছিল বলেও মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেন, সংঘাত বন্ধ করতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের নেতাদের ফোন বলেছিলেন সংঘাত বন্ধ করতে সম্মত না হলে তিনি তাদের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেবেন এবং বড় ধরনের শুল্ক আরোপ করবেন। ট্রাম্প বলেন, আমি বলেছিলাম আমি উভয় দেশের উপর 250% শুল্ক আরোপ করব। এর মানে হলো আপনি কখনো ব্যবসা বন্ধ করতে পারবেন না। এর মধ্য দিয়ে আমি এই কথাটা সুন্দর করে বলেছিলাম, আমরা আপনাদের সঙ্গে ব্যবসা করতে চাই না। ট্রাম্পের কথা শুনে অনুষ্ঠানের শ্রোতারা হাততালি দেন। ট্রাম্প আগেও একই ধরনের দাবি করেছিলেন, কিন্তু ভারত তা খারিজ করে দিয়েছে। ট্রাম্পের আজকের মন্তব্যের বিষয়ে জানতে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বার্তা সংস্থা রয়টার্সের তরফে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে তারা মন্তব্য করতে রাজি হয়নি।
তাইওয়ান নিয়ে ফের করা বার্তা চীনের। তাইওয়ান ইস্যুতে চীন আবারও কঠোর অবস্থান জানিয়েছেন। দেশটির সরকার বুধবার বলেছে, প্রয়োজনে তাইওয়ানের বিরুদ্ধে বল প্রয়োগের পথ তারা বন্ধ করছে না, তবে শান্তিপূর্ণ উপায়ে পুনর্মিলনের সুযোগও খোলা রাখছে বেইজিং। চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দেখে এবং দীর্ঘদিন ধরে বলেছে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তারা দ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করবে। চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র পেংছিং এন বেইজিং এর এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে প্রস্তুত, কিন্তু প্রয়োজনে বল প্রয়োগের পথ আমরা ত্যাগ করব না। তিনি আরো বলেন, এক দেশ দুই ব্যবস্থা নীতির ভিত্তিতে সমস্যার শান্তিপূর্ণ সমাধানই আমাদের মূল লক্ষ্য। এই নীতির অর্থ হল একটি দেশের অধীনে ভিন্ন ভিন্ন শাসন ব্যবস্থা চালু রাখা, যেমন চীন, হংকং ও ম্যাকওয়ে করে থাকে।